স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। নিশ্চুপ রফিকুজ্জামান মির্জাও, লোকমান চৌধুরী এবং নায়লা বেগম তাদের দুজনকে সামলাতে সামলাতে মেয়ের দিকে চাই দেখলেন তাদের মেয়েকে বোকাশোকা অবোধ খুশবুটাকে খুঁজে পাচ্ছে না। আর মেয়েটি কাঁদছে না একেবারেই, চোখের পলকে নিজেকে শক্ত করে নিল। জরিনা বেগম কাছে আসলেন, প্রশ্ন করলেন, একা সামলাইতে পারবি? খুশবু নির্নিমেষ জবাব দেয়, পারবো। বেশি রাইতে জেগে থাকবো সারা রাত। যাও তোমরা ঘুমিয়ে পড়ো, কোনো কিচ্ছু হয়নি, চিন্তার কোনো কারণ নেই। জরিনা বেগমও অবাক হন খুশবুর এই রূপে। যে মেয়ে ব্যথা সহ্য করতে না পেরে ঠোঁট চেপে কাঁদত, সে আজ এত স্বাভাবিক। ডক্টরের কাছ থেকে মোটামুটি সব জেনে এসেছে, কাগজে কলমে লিখে এনেছে। মোবাইলে প্রতি ঘন্টার অ্যালার্ম দেওয়া, অকুপেশন ও স্পিচ থেরাপি দিতে হবে আফতাবকে, সাথে শরীরের পেশি ও সংযোগ স্থলগুলো সচল রাখার জন্য ফিজিওথেরাপি। সেজন্য নার্স আছেন, পাশাপাশি পরিবারের দায়িত্ব আছে এখানে অনেক। নিয়মিত হার্ট রেট, ব্লাড প্রেশার চেক করা, পজিশন চেঞ্জ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম প্রতিক্রিয়ার দিকে খেয়াল রাখা। কোমায় থাকা ব্যক্তি অনেক ক্ষেত্রে শব্দ শুনতে পায়, তবে প্রতিক্রিয়া দিতে পারে না। তার কাছে গিয়ে কথা বলা তাকে প্রতিক্রিয়া দিতে সাহায্য করে, অনেকটা সুস্থ হতেও। সব কিছুর দায়িত্ব নিজে ঘাড়ে তুলে নিয়েছে খুশবু দরজা বন্ধ করে দেয়, বাতি নেভালো না। জানালার দ্বারে পর্দা টানতে গিয়ে একবার চাইল টিলার দিকে, স্মিত হাসলো। ফিরে আসে আফতাবের কাছে, পাশে বসে চোখে হাত বুলিয়ে দেখতে লাগলো। ধীরে ধীরে পুরো মুখে জলে ঘোলা হয়ে যাচ্ছে নেত্র। তারপরও নিজেকে দমালো, বুকে হাত রেখে নিঃশ্বাস ওঠানামা ঠিক আছে কিনা নিশ্চিত করে আলতো করে বুকে আলগা করে মাথা রাখে। আপনাকে কাছে চেয়েছিলাম। মানুষ তো নিদ্রা যখন চোখে হানা দেয় তখন অতল গহ্বরে টেনে নিয়েই ক্ষান্ত হয় অজান্তে। শেষ রাতে চোখ লেগে এসেছিল খুশবুর, যেখানে পণ করেছিল কিছুতেই ঘুমাবে না। এই শরীরটা শান্তির, এই শহরটা শীতলতার। ঠান্ডা পবনের সাথে মিলেমিশে আছে আজানের ধ্বনি। ফজরের ওয়াক্ত, কর্ণপাত হলে লাফ দিয়ে উঠে খুশবু। ঘুম থেকে ওঠার পরপরই মস্তিষ্ক সতেজ করতে কিছুটা সময় নেয়। আজ তেমন কিছুই হলো না। তাড়াহুড়োয় আফতাবের বুকে হাত রাখলো, মুসরির ললাটে চিন্তার ভাঁজ। হ্যাঁ, নিঃশ্বাস চলছে। স্বস্তির নিঃশ্বাস সেও ফেলে। চুল বাঁধতে বাঁধতে উঠে ফ্রেশ হয়ে উজু করে নামাজ আদায় করেছে। ততক্ষণে ভোরের আলোর সহিত পাখির কিচিরমিচির ডাক আসছে। খুশবু আফতাবের কাছে এসে বসলো, ঠোঁট চোরা রুক্ষ লাগছে তার। পরপর নজর যায় হাতের দিকে, পুরো শরীরটাই শুষ্ক। ডক্টরের বলা কথা অনুযায়ী পরিষ্কার কাপড় ভিজিয়ে এনেছে। মুখ আর দেহের উন্মুক্ত অংশ ভালোভাবে মুছে দিল। লিপ বাম এনে ঠোঁটে ছোঁয়ায়, পরপর ময়শ্চারাইজার এনে হাতে পায়ে দিল। সকালের কাজ আপাতত শেষ। সকাল 10টায় এসে নার্স তার কাজ করবেন। খুশবু আফতাবের গালে গাঢ় চুমু খেয়ে কানের কাছে মুখ এনে বলল, ভালোবাসা দিলাম, আঘাত যথেষ্ট পেয়েছেন আপনি। বলে দীর্ঘশ্বাস ফেলে খুশবু, বলে ফিসফিস করে, আপনার বাবা মায়ের অবস্থাও ভালো না। আমি এখন সকালের নাস্তা তৈরি করতে যাব। সুযোগ বুঝে আমার ঘাড়ে সব দায়িত্ব ফেলে দিলেন, তাই না? সুদে আসলে সবটা হিসেব হবে বলে রাখলাম আমি। কোনো নড়চড় করলো না আফতাব, কোনো প্রতিক্রিয়া দিল না। মূর্তির ন্যায় নিথর পড়ে আছে। খুশবু তৃতীয়বার বলে, আমি জানি আপনি আমার কথা শুনছেন। আমি ভেঙে পড়ার আগে জেগে উঠুন, সামলে নিন আমায়। বেশি দেরি করলে আপনার লস হবে, কম বয়সে বউ হারাবেন আপনি। আফতাবের দেহস্থির, তবে হৃৎপিণ্ড মস্তিষ্ক সচল। মস্তিষ্কে শ্রবণেন্দ্রিয় থেকে এক মিষ্টি আওয়াজ বাড়ি খাচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ অচল, তবে অনুভব শক্তি এখনও সচল। হৃৎপিণ্ডের গতি বাড়ল, ভ্রম ভ্রম লাগছে বিশ্রব্ধ সর্বাঙ্গে। নিঃশ্বাসের বেড়ে যাওয়া গতি দেখল না খুশবু, জানল না তাকে অনুভব এখনও করছে আফতাব। খুশবু কোমরে আঁচল গুজে দাঁড়ায়। শাশুড়ি মা ওঠার পূর্বে রীতা খালার সাথে মিলে রান্নাটা দেখবে। তার অবস্থা নেই এখন রান্নাবান্না দেখার। অপরিপক্ক হাতে পেঁয়াজ কাটতে কাটতে খুশবু ভাবল, তার কি অবস্থা আছে সব সামলে নেওয়ার। মৃদু কান্নার আওয়াজে ভেসে ওঠে। আঁচলে মুখ গুজে আছে রীতা খালা। খুশবু তার দিকে চাইতেই চোখ মুছে ছটপট, তবে ধরা পড়েছে। খুশবু বলল, কাঁদছেন কেন আপনি? রীতা খালা কান্নারত চোখে তাকায়, বলে, ছোট ভাইজান সুস্থ হইয়া যাইব তো? হতে হবে খালা। বউ, তোমার অনেক কষ্ট হইতাছে না? এই কারণে এমন চুপচাপ হইয়া গেছো।
ছোট ভাইজান মেলা ভালো মানুষ, নতুন বিয়া হয়েছে মাত্র, আর এখনই আপনার ছোট ভাইজান ভালো বলেই আমার কোনো কষ্ট হচ্ছে না। আপনিও কান্না থামান। কান্না করার মতো কিছু কি হয়েছে? ডক্টর বলেছেন উনি ঠিক হয়ে যাবেন। নাস্তা তৈরি করেই টেবিলে এনে রাখলো খুশবু। এখনই বেরোবেন রফিকুজ্জামান। নাস্তা করে একটু প্রকৃতির বাতাস খেতে যাবেন, তার প্রতিদিনের নিয়ম। কয়েকবার সঙ্গী হয়েছিল খুশবু। নতুন আসা নার্সকে রীতা খালা নাস্তা দিয়ে এসেছেন। খুশবু শ্বশুর শাশুড়ির রুমের দিকে এগিয়ে গেল। খুব করে জানে ওনারা খেতে আসবেন না, জোর করে ডেকে আনা ছাড়া উপায় নেই। যাওয়ার পথে বারান্দায় নজর পড়তেই চমকে ওঠে। সোফায় বসে আছেন রফিকুজ্জামান মির্জা, হাত মুঠ করে মাথা ঠেকিয়ে ঘুমোচ্ছেন। এমন দৃশ্য খুশবু এগিয়ে গেল, ডাকলো, বাবা। দু একবার ডাকে সাড়া দেন রফিকুজ্জামান মির্জা। বয়সের ছাপে আধ পাকা চোখের ভাবরে পিটপিট করেন। ঘাড়ে হাত রাখতেই খুশবু বুঝলো ঘাড় ব্যথা উঠেছে তার। প্রশ্ন করলো, আপনি সারা রাত এখানেই ছিলেন বাবা? রফিকুজ্জামানের ভারী কণ্ঠ আজ নমনীয় শোনালো। তিনি বললেন, বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। সম্পূর্ণ মিথ্যে কথা। হাতে অথবা টেবিলে কোনো বই নেই। ছেলের চিন্তায় আর স্ত্রীর প্রগাঢ় অভিমানে এখানে রাত্রি যাপন করেছেন তিনি। খুশবু আর কিছু বলল না, এই ব্যাপারে শুধু বলল, নাস্তা দিয়েছি টেবিলে, খেয়ে ঘাড় ব্যথার ওষুধ খেয়ে শুয়ে পড়ো না হয়। 4 কদম এগোতেই রফিকুজ্জামান মির্জা বলে উঠলেন, তোমরা পারলে আমায় ক্ষমা করে দেও। তোমার নতুন জীবন নষ্ট হওয়ার পেছনে আমি অনেকাংশ দায়ী। বারবার কেন মানুষগুলো দুর্বল করে তোলে, নিজেকে কতবার জুড়বে খুশবু। রফিকুজ্জামান মির্জাকে ভারী গম্ভীর ব্যক্তিত্বে মানায়। আফতাব বলেছিল এই মানুষটা তার আইডল, ভালোবাসার পাশাপাশি তাকে মানে খুব। তার কোনো কথা এই জীবনে অমান্য করেছে কিনা জানা নেই। খুশবু লম্বা নিঃশ্বাস টেনে ফেলে দেয়। পেছনে দাঁড়িয়ে থাকা রফিকুজ্জামান মির্জার উদ্দেশ্যে বলল, আপনার সিদ্ধান্তে আপনার ছেলে খুশি ছিল বাবা। আপনি জেনে শুনে নিজের ছেলের জীবনে আধার নামাতে চাইবেন? কখনোই না। আপনি মায়ের কথা নিজেকে দোষারোপ করছেন। সে এখন ছেলের জন্য শোকে আছে, তাই এই দুঃখগুলো আপনার প্রতি রাগ হয়ে প্রকাশ পাচ্ছে। একটু সময় দিন, উনি সুস্থ হয়ে উঠলে মাও আবার ঠিক হয়ে যাবে আগের মতো। এত ভারী ভারী কথা খুশবু বলছে, তার নিজের উপর বিশ্বাস হচ্ছে না। নিজের চেয়ে নিজের ব্যক্তিত্ব কেই বা চেনে। রফিকুজ্জামান মির্জাকে নাস্তা দিতে দিতে দেখলো খুশবুর বাবা মা এবং জরিনা বেগম এসেছেন। ভালোই হলো, রুমানা মির্জা অন্তত মেহমান দেখে খাবারকে সরাসরি না করতে পারবেন না। কৌশলে মা আর নানিকে দিয়ে খাবার পাঠিয়ে দেয় ঘরে। নার্সকে নিয়ে ঘরে ঢুকলো খুশবু। নার্স নিজের কাজ করছেন, ইঞ্জেকশন পুশ করে হাত ধরতে যায় আফতাবের। তখনই খুশবু বলে ওঠে, কি করতে হবে আমায় বলুন। আপনি পারবেন? ওনার হাতের পায়ের এক্সারসাইজ করাতে হবে, উঠানামা করিয়ে। খুশবু গিয়ে আফতাবের হাত ধরে বলল, কিভাবে করতে হবে বলুন। নার্স হাতের ইশারায় দেখিয়ে দেয়, সাথে মুচকি হাসে। বউ জাতি স্বামীকে কোনো পরনারী স্পর্শ করবে সহ্য করতে পারল না, বুঝতে চাইল না সেটা তার কাজ। নার্সের কাজ শেষ করে তিনি চলে যান। খুশবু আফতাবের হাতের আঙুলের ভাঁজে নিজের হাত রেখে আবারও কানের কাছে ফিসফিস করে বলল, আপনাকে অন্য কেউ স্পর্শ করবে এটা আমি মোটেও সহ্য করব না। দরকার পড়লে সব শিখে অলরাউন্ডার হব আমি। পুরো মুখে নরম হাতের বিচরণ চালায় খুশবু। আবার বলে, আজ প্রথমবার এই বাড়ির বউ হবার আসল দায়িত্ব পালন করেছি। নাস্তা তৈরি করে বাবা মাকে খাইয়ে আসলাম আমি। তৈরিও কিন্তু আমিই করেছি, তাই আপনার কাছে আসতে দেরি হলো। একটু পর দুপুরের খাবারের আয়োজন দেখতে হবে। পরপর আবার বলে খুশবু, আপনি জানেন না আমি কতটা অলস। আপনার কারণে এত দায়িত্ব কাঁধে নিতে হয়েছে আমায়। আপনাকে বেশি বেশি ভালোবাসতে হচ্ছে। সবে তো শুরু, দেখে নিয়েন ক্লান্ত না হয়ে যাই আবার। কেমন আছেন খুশবু আপু? দুপুরের দিকে বারান্দায় এসে দাঁড়িয়েছিল খুশবু। মা আর ছেলেকে একা সময় দিয়েছে। অনেক সময় ঘরবন্দি ছিলেন রুমানা মির্জা। নিজে থেকেই আফতাবের ঘরে এসে বসেছেন। হয়তো খুশবুর সামনে থাকলে মন খুলে কাঁদতে পারবেন না, বলতে পারবেন না মনের কথাগুলো, তাই তাদের আলাদা সময় দিয়ে এসেছে এখানে। কণ্ঠস্বর পরিচিত মনে হলো। পিছু ফিরে তাকাতেই দেখল নেহাকে। অনেকটা অবাক খুশবু। কাঁধে ব্যাগ ঝোলানো মেয়েটির, হাতে ফাইল। খুশবু সবিনয়ে হেসে বলল, নেহা তুমি এখানে কেমন আছো? আমি ভালো আছি। আপনি মানে ঠিক আছেন তো? এই তো।
কিভাবে কি হয়ে গেল তাই না আপু? আপনি যে এখনো এত শক্ত আছেন দেখে ভালো লাগছে। খুশবু এসব শুনতে চায় না, ভদ্রভাবে এড়িয়ে গেল কথা। বারান্দার সোফায় বসতে বলে নেহাকে। এক গ্লাস ঠান্ডা পানি এনে তাকে এগিয়ে দেয়। প্রশ্ন করে, একা এসেছো? তোমার পরিবার বা ভাই কেউ আসেনি? অর্ধ গ্লাস পানি পান করে নেহা জবাব দেয়, না আপু, একাই এসেছি। কথাটি মুখ ফুলিয়ে বলে নেহা। খুশবু লক্ষ্য করলো তাকে, ঘুমট একটা মুখভাবে। খুশবু ফের প্রশ্ন করে, এখন তো দুপুরের খাবারের সময়, আমাদের সাথে লাঞ্চ করতে হবে কিন্তু। আপু আমার খিদে নেই। এটা কেমন কথা? খিদে নেই, খেয়েই যাবে। ঠোঁট কামড়ে ধরল নেহা। এই মুহূর্তে কথাটি বলা ঠিক হবে কিনা। এসেছে এক ঝলক ফাহাদের দর্শনের জন্য। খুশবু প্রশ্ন করলো, একা কি করে এলে? তার মানে বাড়ি চিনতে সমস্যা হয়নি? পরীক্ষা শেষ করে এসেছি আপু, দুটো কারণে, ভাইয়াকে দেখার ইচ্ছার, দ্বিতীয়ত। কথা পূর্ণ করার আগেই ফাহাদের কণ্ঠস্বর খুশবুকে ডাকছে। আওয়াজ ধীরে ধীরে এগিয়ে এলো বারান্দায়। নেহা ছটফট করে উঠল, আড়ষ্ট হয়ে বসলো মাথা নত করে। তার মা ডাকছে তাকে। এটা বলতে এসে নেহার দেখা মিলবে, এটা কল্পনাতেও আসেনি ফাহাদের। ব্যাপারটা সম্পূর্ণ অকল্পনীয়। অবাক হয়ে চেয়ে রইল নেহার দিকে। কি বলতে এসেছে ভুলে গেছে। দুজনের মধ্যে নেহার বিড়ম্বনার পড়া মুখ আর ফাহাদের আশ্চর্য ভঙ্গি পরখ করছে খুশবু। ফাহাদ নিজেকে স্বাভাবিক করে সামনে এসে দাঁড়িয়ে নেহাকে সরাসরি প্রশ্ন করলো, তুমি এখানে? কেমন যেন অভিমানী সুর টেনে নেহা জবাব দেয়, আপুর সাথে দেখা করতে এসেছি। তোমার ভাই জানে? না। সঙ্গে সঙ্গে জবাব দেয় নেহা। গলার তেজ বাড়িয়ে ফাহাদ বলে, না জানিয়ে চলে এসেছো তুমি, খুব সাহস তো তোমার। খুশবু দুজনের আক্রোশের আগা মাথা কিছুই বুঝল না। ভাইয়ের এমন আচরণের বিপরীতে বলল, তুমি ওর সাথে এভাবে কেন কথা বলছো ভাইয়া? ও আমাদের গেস্ট। ফাহাদ মুখ শক্ত করে নিল, চলে গেল সেখান থেকে। হুট করে মেজাজ বিগড়ে যাওয়ার কারণ সে নিজেও বুঝে উঠতে পারছে না। খুশবুরও নির্ঘাত এটাই প্রশ্ন, কেন রেগে গেল? নেহাকে হুট করে এখানে দেখে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেনি ফাহাদ। ফাহাদের রাগের জেরে কথাগুলো গিলে নিয়েছে নেহা, আর বলার সাহস নেই। খুশবুর জোর জবরদস্তিতে দুপুরের খাবারটা খেয়ে তবেই যেতে হবে। পরীক্ষা শেষে কোচিং কামাই করে এসেছিল এখানে। মনে উদ্যমী সাহস নিয়ে, সাহস সব হাওয়ায় মেঘের সাথে ভাসমান আপাতত। খুশবু ফাহাদের কাছে গিয়ে দাঁড়ায়, মুখ ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, নেহাকে বাড়ি দিয়ে এসো। এই কথাটির জন্য একদমই প্রস্তুত ছিল না ফাহাদ। বাড়ি দিয়ে আসতে হবে? নোমান জানলে পরিস্থিতি আরো বিগড়াবে। তোদের ড্রাইভার থাকলে তাকে দিয়ে পাঠিয়ে দে, আমার কাজ আছে। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে খুশবু বলে, কাজ? কোথাও তো দেখছি না কাজ। আমি বসেই তো আছো, যাও না ভাইয়া, দিয়ে এসো। বরং আমার অনেক কাজ আছে, প্লিজ মেয়েটাকে দিয়ে এসো না, একা ছাড়া ঠিক হবে না। এরপর বারে বারে না করেও লাভ হলো না। খুশবু কোনোভাবে একা ছাড়বে না ওকে। এমনকি ড্রাইভারও নেই, নার্সকে হসপিটালে নিয়ে গেছে। অবস্থা সম্পূর্ণ ফাহাদের ইচ্ছের বিপক্ষে। উঠে গেল নেহাকে নিয়ে, পাশাপাশি দূরত্ব নিয়ে হাঁটছে দুজন। একবারের জন্য তাকায়নি। টিলা থেকে নেমে সিএনজি নিয়ে উঠে বসলো। বিস্তর ফারাক দুজনের বসার স্থানে। এতটা নীরবতা অপরিচিত মানুষের মাঝেও থাকে না। ফাহাদের মনে প্রশ্ন জাগলো, কি হয়েছে এমন? কিছুই তো না, তাহলে এরূপ ব্যবহার কেন? কান্না দমানো নেহা ঠোঁট কামড়ে বসে। অযথা কান্না পাচ্ছে তার। পাশে বসা মানুষ কত নিষ্ঠুর, কথাও বলে না। কিশোরী মনে আঘাত হানছে বারবার বিষয়টা। সিএনজির দামাল হাওয়ায় চুল এলোমেলো হয়ে যাচ্ছে নেহার। মাথায় কাপড় টেনে লাগাম টানলো অবাধ্যকে এসে। অন্তরের জ্বালায় বাঁচে না, আবার চুলের জ্বালাকে পোহাবে। এবারে চোখ ফিরল ফাহাদের। চাইল মুখ ফুলিয়ে রাখা নীরব মেয়ের অভিমুখে। মায়া অনুভব করলো হঠাৎ করে। অস্বস্তিকর পরিবেশে চোখ এদিক ওদিক ঘোরানোটাও বেশ নজর কাছে। তোমাকে বাড়ির কিছু পথ আগে নামিয়ে দেবো। ফাহাদের গলার স্বরে কান খাড়া হলো নেহার। স্বাভাবিকভাবে প্রশ্ন করল, কেন? পুনরায় রাগ চড়াও হলো মাথায়। কঠিন স্বরে প্রত্যুত্তর দেয়, বাসায় জানিয়ে এসছো? আম ড্যাম শিওর তুমি জানাওনি। তার মধ্যে একটা ছেলের সাথে বাড়িতে যাচ্ছ। তোমার মনে হয় কেউ এই বিষয় নিয়ে ভালো চোখে দেখবে? যার চোখ খারাপ সে তো খারাপ চোখেই দেখবে। অল্প বয়সে খুব বড় বড় কথা বলো তুমি। আমি যা বলছি তাই হবে। কোনো উত্তর দিল না নেহা। বিরক্ত ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিল। ফাহাদ আবার চেঁচায়,
মাথা ভেতরে আনো, বড় গাড়ি এসে মাথার সাথে নিয়ে যাবে, দেহটা রয়ে যাবে। যা ইচ্ছে হোক, আপনার কি? কিঞ্চিত হা হয়ে গেল ফাহাদের মুখটা। লিলিপুটের মতন মেয়ের কি জেদ, কিন্তু কেন? তার জেদটা আবার কি কারণে? নেহা, তর্ক করবে না, ঠিক হয়ে বসো। নেহা কথা শুনলো শেষবারে, ঠিক হয়ে বসলো। তাদের এলাকার বাহিরে এসে সিএনজি থামবে 5 মিনিটে। এর আগে নেহা বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমি আপনাকে ভালো ভেবেছিলাম শান্তশিষ্ট পুরুষ মানুষ আপনি, তবে আমি ভুল। আপনিও আমার বাবা, চাচু আর ভাইয়ার মতো বদমেজাজি। আমি কি আপনার সাথে কোনো খারাপ আচরণ করেছি? আপনি এমন রিয়্যাক্ট করছেন যেন আমি আপনার কত জন্মের শত্রু। আমি মানুষটা যে এতদিন যাবৎ গায়েব, কোনো খোঁজ নেওয়ারও চেষ্টা করলেন না। আছি না মরে গেছি সেটাও জানার ইচ্ছে আপনার মধ্যে নেই। অন্তত মানবতা দেখিয়ে খোঁজ নিতে পারতেন। সবাই আজকাল শুধু বয়সের অজুহাত দেখায়। ভাইয়া ঠিক বলেছে, আমি ভুল পথে পা বাড়িয়েছি। আপনার মতন মানুষ আমার মতন একটা মেয়ের জন্য কেন চিন্তা করবে? কি আছে আমার মাঝে? শুধু অযথা বকবক করি। একটু থেমে নেহা আবার বলল, আপনি জানতে চেয়েছিলেন না আপনি বিশেষ কেউ কিনা? আজকের ব্যবহারের পর আপনি একদম বিশেষ কেউ না। বলে নেমে গেল সিএনজি থেকে। রাগের বশে ব্যাগ থেকে যত টাকা বের করতে পেরেছে চালককে দিল। ফাহাদ এখনো চুপচাপ ধপ ধপ করে হেঁটে যাওয়া মেয়ের দিকে চেয়ে আছে। সাংঘাতিক রাগ, এত খারাপ ব্যবহারও তো করেনি, উল্টো সে একঝুড়ি অভিমান হাতে ধরিয়ে চলে গেল। বিষণ্ণ অনুভব করলো ফাহাদ। ওর মুখটা চোখে ভাসতেই খারাপ লাগছে। মেয়েগুলো অন্তরাত্মায় কম্পন ধরানোর মতো কথা বলে। নেহাও করলো তাই। ফাহাদ নিজেই আড়াল হতে চাইছে, কাঁচা অনুভূতি থেকে পালিয়ে বেড়াচ্ছে না তো। উনি তো মাত্র 100 টাকা দেয়া গেল স্যার। সিএনজি চালকের কথা শুনে হুঁশে ফেরে ফাহাদ। আপনি গাড়ি ঘোরান, ভাড়া নিয়ে ভাবতে হবে না, আমি দেবো। ছেলে এত বছর যাবৎ কাজ করে সেনাবাহিনীতে, কই তখন তো এত বড় বিপদ হলো না। নতুন বউয়ের কদম পড়তে না পড়তেই এত বড় দুর্ঘটনা। বউটা আসলেই অলক্ষী। কুসংস্কারে ডুবে থাকা এখনো সমাজের একাংশ। উন্নত দেশের মাঝে এখনো উন্নতি হয়নি মানুষের ঘুণে ধরা মস্তিষ্কের। এত এত দুঃখের মাঝেও খুশবুকে কথা শোনাতে ছাড়ল না পাড়ার লোকজন। তার কদম নাকি অশুভ, এইবারের জন্য আফতাবের জীবনে কলঙ্ক হয়ে এসেছে। ভেঙে যাওয়া অন্তরকে আরও ভেঙে দিল। এমনিতেই কমতে ছিল না বেদনার, আরও জুড়ে এসেছে মানুষের কথাবার্তা, যে কথার কোনো অর্থ নেই। কাঁদতে চেয়েও কান্না আসেনি। জ্যোৎস্না রাতে আফতাবের বুকে মাথা পেতে বলে উঠল, আপনি বলেছিলেন আমার রাগ, অভিমান, কান্না সব আপনার কাছে জমা রাখতে, বাইরের কেউ যেন আমার উপর আঙুল তুলতে না পারে। আমি কতটা দমিয়ে রেখেছি জানেন? আমি সবার সামনে এখন একটা শক্ত স্তম্ভ। আপনি বলেছিলেন বিনা দোষে আমাকে কেউ কিছু বললে আপনি প্রতিবাদ করবেন। কই করলেন না তো প্রতিবাদ। আমাকে ওরা কত কিছু বলল, আমি আমার কথা রাখছি। কোনো বোকামো করছি না, কান্না করছি না, ভেঙেও পড়ছি না। আপনি কেন রাখছেন না? শ্রবণ ইন্দ্রিয় বেয়ে মস্তিষ্কে পুনর্বার আঘাত হানে প্রতিটি বাক্য। বুকের ডান পাশে মাথা পেতে থাকা খুশবু কি জানে বাম দিকে হৃৎপিণ্ড কতটা ছটফট করছে। একটু ছুঁয়ে দিতে চাইছে, সান্ত্বনা দিতে চাইছে, অনেক ভালোবাসতে চাইছে। এই চাওয়াগুলো সবই ব্যর্থ। আজ নিজের দেহ নিজের মধ্যে নেই, ইচ্ছায় চালাতে পারছে না কোনো অঙ্গ। ক্যামেলিয়া ফুলের ঘ্রাণ শুকতে শুকতে অন্তরের নীরব চিৎকার মেয়ে আসছে। তোমার আর ভাইয়ার মাঝে কি চলছে বলো তো, সত্যি করে বলবে নেহা। নোমানের অনুপস্থিতিতে ফোন হাতে পেয়েছে। এই সাফল্যের পেছনে তার মায়ের বড় অবদান। মেয়েটাকে হাহাকার করতে দেখেছেন এই কটা দিন। ভালোবেসে দিয়ে গেছেন সেটিও নয়, চোখ আর মুখ দিয়ে শাসিয়ে গেছেন। 1 ঘন্টার মাঝে ফেরত নেবেন। তার মধ্যে অপরিচিত নম্বরে পরিচিত গলা। হাই হ্যালো বলে সরাসরি প্রশ্নের মুখোমুখি হয় নেহা। শুষ্ক ঠোঁট ভেজালো জিভ দিয়ে। মিনমিনে গলায় বলল, কি চলবে আপু? কিছুই তো না। আমাদের বাড়ি এসেছিল দুটো কারণে, এক আমার হালচাল জানতে, আর দ্বিতীয় কারণটা জানা হয়নি নেহা। খুশবু কঠোর স্বরে কথা বলছে মনে হলো নেহার। সেও এমন করছে, রাগ করেছে কি না পারতে বলে উঠল,
আপু, আপনিও রুটভাবে প্রশ্ন করছেন আমাকে। আমি কি করেছি বলুন তো? ফিক করে হেসে ফেলে খুশবু। কণ্ঠস্বর শুনে মনে হলো কোনো বাচ্চা মেয়ে অভিমান করেছে। আফতাবের দিকে চায় খুশবু, মনে মনে ভাবে, আপনার বউয়ের চেয়ে বড় অভিমানী পৃথিবীতে আছে? আমি এক পিস নই। খুশবু কণ্ঠস্বর নমনীয় করে বলল। সরি, তোমার খারাপ লেগেছে? নেহা অবলীলায় বলে ফেলল, হুম। অনেক সরি নেহা, আসলে সারাদিন ধকল গেছে, আবার তোমার বিষয়টা ভাবছিলাম, তাই হয়তো। ইটস ওকে আপু। আচ্ছা, এবার বলো কি সমস্যা, খুলে বলো আমায়। প্রমিস আমি কাউকে কিচ্ছু জানাবো না। কিছুটা সাহস পেল নেহা, আশার আলো দেখতে পেল। খুশবু হয়তো তার সমস্যার সমাধান করতে পারবে। ভরসার স্থান দিয়ে তাকে প্রশ্ন করে, সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। নেহার বার্তালাপ এলোমেলো, অপরিষ্কার, অস্পষ্ট। সরাসরি কিছুই বলছে না, বাচ্চামো এবং অভিমানে ভরপুর গলার স্বরে বুঝিয়েছে এই অবোধ মন তার দামরা ভাইয়ের প্রেমে পড়েছে। যেন তেন প্রেম নয়, আকার ইঙ্গিতে বিয়ে করতে রাজি বুঝিয়েছে। অগোছালো ভাবেও মনের সমস্ত কথন উজাড় করলো খুশবুর কাছে। ওয়াদা নিয়েছে সে যেন একটা হেস্তনেস্ত করে এই ব্যাপারটা। এক গাদা অভিযোগও করেছে ফাহাদের নামে। কেন এত বড় অপরাধ করলো তার ভাই? কেন বিনা দোষে তাকে ধমকেছে? তাকে কেন বয়সের খোঁটা দেয়? খুশবু এক তালে নেহার সব কথা শুনে কিচ্ছুটি বলল না আর। কি বা বলবে, হাসবে না চিন্তিত হবে তার নিজের ছোট মস্তিষ্কে ঢুকছে না, আবার এসেছে অন্যের প্রেমের নৌকা পার করাতে। আচ্ছা নেহা, তোমার সব কথা শুনলাম, এটার একটা বিহিত আমি করব। তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়ালেখা করো, পরীক্ষাটা দাও। সন্ধ্যার দিকে এসেছিল ফাহাদ খোঁজ নিতে একবার। সাথে সন্ধ্যার নাস্তা এনেছে পরিবারের সকলের জন্য। আগামীকাল চলে যাবে তারা। ইতিমধ্যে এক সপ্তাহ থাকা হয়ে গেছে, আর কত। কাছে জোরেনা বেগম এবং জিতু আছেন, এটাই সবচেয়ে বড় স্বস্তি। সামলে নিতে পারবে খুশবুকে। নেহা নামটি শুনে দরজার বাহিরের দাঁড়িয়ে গেছিল ফাহাদ। পূর্বের কোনো কথাই শুনেনি, মাত্র ফোন রেখে দিল। এর অর্থ খুশবুর কানে কথা গিয়েছে। এমনিতেই নোমান কম ছিল, এখন নোমানকে পাল্লা দিয়ে খুশবু ঢুকে পড়লো ময়দানে। সবাই মিলে তাকে বল বানিয়ে এদিক ওদিক বাউন্স করবে। হাত আপনা আপনি চলে গেল পকেটে। ফোন বের করে বারান্দায় চলে গেল ফাহাদ। কল করে নেহার নাম্বারে। খুশবুর পর ফাহাদের কল পেয়ে ভেবা চেকা খায় নেহা। ভাবতে লাগলো এত দ্রুত খুশবু আপু হেস্তনেস্ত করে ফেললো। এই তো মেঘ না চাইতেই বৃষ্টি। নেহা নিজের ভাবমূর্তি বজায় রেখে কল রিসিভ করে। রুরো গলায় বলল, বলুন। কি বলুন, বেয়াদবি করছো? ফাহাদের মুখ ফুটে আপনা আপনি বেরোয় কথাটি। জি না, বেয়াদবি করলে বলতাম কি হয়েছে বল। আমি আপনাকে আদবের সাথে বলেছি, বলুন। গতকাল থেকে নেহার কথা শুনে টাসকি খেয়ে যাচ্ছে ফাহাদ। হুটহাট এরূপ পরিবর্তন। নরম সুরে ফাহাদের হ্যাঁতে হ্যাঁ মেলানো মেয়ে তেজ দেখাচ্ছে তাকেই। ধানি লঙ্কার চেয়ে কম নয়। নিজেকে ধাতস্থ করে ফাহাদ বলল, খুশবুকে কল করেছিলে কেন? আমি কোনো কল টল করিনি, উনিই করেছেন। এখানে আবার ঘটনায় ভিন্নতা। সেটা নিয়ে মাথা ঘামায় না ফাহাদ। কল যেই করুক, কি কথা হয়েছে সেটা জানা মুখ্য বিষয়। আচ্ছা, কেন করেছেন উনি কল? আমাকে প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম। ফাহাদ ঠান্ডা মাথায় প্রশ্ন করল, কি জিজ্ঞেস করেছে শুনি? আপনাকে কেন বলবো? বলবে না? জি না, শুনতে ইচ্ছে হলে আপুর কাছ থেকে জেনে নেবেন। আমার বোনের সাথে গোপনে ফোন আলাপ করেছো, আমি জানতে চাইছি আর আমাকে বলবে না? তুমি বোধহয় চাচ্ছ আমি তোমার ভাইকে বলে দিই তুমি পরীক্ষা শেষে খুশবুর শ্বশুরবাড়িতে এসেছিলে। ভীত হলো নেহা। এই ঘটনা জানলে সারা জীবনের জন্য ফোন নিয়ে যাবে। বারংবার চোখের পলক ফেলে বলল, আমি বিচার দিয়েছি আপনার নামে। আপু বলেছে আপনাকে দেখে নেবে, আমার মনে কষ্ট দেওয়ার প্রতিশোধ নেবে। না হেসে পারল না ফাহাদ। মনে কষ্ট দেওয়ার প্রতিশোধ দেবে বললেই হলো। ফাহাদ বুঝতে দিল না তার হাসি। দাম্ভিক কণ্ঠস্বরে বলে ওঠে, আমি তোমার মনে কষ্ট দিই তাতে কি আসে যায়? অনেক কিছু আসে যায়। আমি বুঝতে পেরেছি নেহা, তোমার অতি দ্রুত বিয়ে দেওয়া উচিত। আমি নোমানকে বলে তোমার জন্য পাত্র দেখছি। আরও আধারে ঘনায় নেহার মুখ। এমনিতেই চোখ মুখ কুচকে ছিল, এখন কি না পাত্র নিজে অন্য পাত্র খুঁজবে। এই দিনও আসলো তার জীবনে। কান্না আসবে আসবে ভাব তখনই ফাহাদ বলে, সিলেটি পাত্র হলে ভালোই হয়, তাই না? একদম না, আপনাকে আমার বিষয়ে ভাবতে হবে না। তাই? হ্যাঁ একদম তাই।
লম্বা নিঃশ্বাস ফেলে ফাহাদ, শীতল গলায় বলল, আরও একটু বড় হও, মাত্র তো ইন্টার দিলে। আর কিছু বলবেন? আমার ফোন নিয়ে যাবে, হাতে সময় কম। হ্যাঁ বলবো, দ্রুত বলুন। তবে ভাগ্যে থাকলে বিয়ে করব। আপনার নতুন ফুড কোর্টে খেতে এলাম নেতা সাহেব, জুনিয়র হিসেবে কি খাতিরদারি করবেন? জিনিয়া নামক মেয়েটা নির্ভীক, চোখের মাঝে তেজের আভাস। সেদিন এক গাদা রাজনীতি নিয়ে নৈতিক বাণী পেশ করার পরও মেয়েটির দেমাগ কমেনি। সেসব দিন নোমানকে ভীষণ তুচ্ছ করেই হেঁটে চলে গেছে। আজ এসেছে তার ফুড কোর্টে। নতুন বিজনেস, সাথে জনসেবা, খাবার বিক্রির পাশাপাশি পথ চলা অভাবী মানুষের মুখে দুবেলা খাবারের ব্যবস্থা। বাহবা পাচ্ছে চারিদিকে। তার এই ভালো কাজে অনেকেই তাকে সাধুবাদ জানিয়েছেন। তবে মেয়েটি এসেই মেজাজ বিগড়ে দিল। সাধারণত নোমান থাকে না এখানে, শেফ আর স্টাফ রাখা হয়েছে। সে বিভিন্ন মিটিং মিছিলে সময় দেয়। আজ এসেছিল তদারকি করতে, আর আজই এই মেয়েটির দর্শন। প্রথমে খুব শান্তভাবে বলল, অর্ডার করুন, খাবার হাজির হবে। জিনিয়া ধপাস করে ব্যাগ রাখে টেবিলে, আয়েশ করে বলে, সিনিয়র ভাইয়া, মেনু প্লিজ। হাত শক্ত করে মুঠ করে ধরল নোমান। চোখের ইশারায় স্টাফকে বলল মেনু নিতে। মুখ ঘুরিয়ে বসে রইল। জিনিয়া ফের চেঁচায় বলে, এ তো দিনে দুপুরে লুট চলছে, এত দাম খাবারের। ম্যাডাম, কাঁচামালের দাম বেড়েছে, ওই অনুযায়ী আর কি। তারপরও এদিকে পথের মানুষদের খাওয়াচ্ছে, অন্যদিকে আমাদের মতো মধ্যবিত্তদের কাছ থেকে এত টাকা আদায় করছে। দুটো চেয়ার নিয়ে রাজকীয় ভঙ্গিতে বসেছিল নোমান, দেহ এক চেয়ারে আর পা আরেক চেয়ারে ঠেকিয়ে। এত ক্যাটক্যাট সহ্য হলো না। উঠে আসে জিনিয়ার সামনে, প্রশ্ন করে, তোমার সাধ্যের মতো যা আছে সেটি অর্ডার করে খাও আর প্রস্থান করো। কাস্টমারদের সাথে এমন বিহেভিয়ার করছেন। কাস্টমার অযথা জ্ঞান জ্ঞান করলে এমনই করতে হয়। জিনিয়া উঠে দাঁড়ালো, কপাল কুঁচকে বলল, আমি ঘ্যান ঘ্যান করছি? আর আপনার অ্যাটিটিউড নেতাদের থেকেও কম না। ভেবেছেন কি নিজেকে? এত দামি খাবার বিক্রি করছেন আর প্রতিবাদ করব না? ভাগ্যিস আজ সাথে থাকা জুনিয়র ভাই ব্রাদার্সগুলো নেই, না হয় মান ইজ্জত ধূলিসাৎ হয়ে যেত। যাকে মোটামুটি সবাই ভয় পায়, তার সামনে গলা উঁচু করে কথা বলছে মেয়েটি। নোমান নিজের রাগ দমন করলো, চোখ বুজে বলল, আমি মেয়ে মানুষের সাথে কোনো প্রকার সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। আমাদের খাবারের দাম এটাই আর এমনই থাকবে। ঠোঁট চেপে হাসলো জিনিয়া। এই জব্দটাই করতে চাচ্ছিল, হয়ে গেল। যত তেজ দেখাক, মিটিং মিছিলে এখানে এসে ধরা খেয়েই গেছে। নোমান ঠোঁট কামড়ে মাথা নামিয়ে নিজেকে পুরোপুরি শান্ত করে স্টাফকে বলল, ওনার কি লাগবে দেখ, 10% ডিসকাউন্ট দিস। বলে চলে গেল নোমান। মনে মনে পণ করলো সেও এই জব্দ করার টেকনিক ভালো করেই জানা তার। তাকে জব্দ করতে এসে না ঝামেলায় পড়তে হয় জিনিয়াকে। বাঁকা হাসে নোমান, ভাবতে লাগলো বাঘ থাবা দেওয়ার পূর্বে 2 পা পেছনে নেয় এমনিতেই। আফতাবের মাথার ব্যান্ডেজ খুলেছে, অনেকদিন হয়েছে। ড্রেসিং করতে হয় 3 দিন পর পর। খুব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয় তার আশেপাশে। অনেকে আসছে তাকে দেখতে, হায় হতাশ করছে। খুশবুর রাগ হচ্ছে এসব দেখে। কেন এমন ব্যবহার করছে সকলে? একটা মানুষ কথা বলছে না, নড়ছে না, এর মানে তার জীবন শেষ? এই লোকটা বেঁচে আছে সেটি কি যথেষ্ট নয়? একেবারে চলে যাওয়ার চেয়ে যে কোনোভাবে রয়ে যাওয়া ভালো। আফতাবের দিকে ঝুঁকে খুশবু বলেছিল, আপনার নিঃশ্বাসের মূল্য কি এরা বুঝবে? সে বুঝবে যে এই শুদ্ধ নিঃশ্বাসকে কাছ থেকে অনুভব করেছে। এতটা দিন পর সবকিছু একা হাতে সামলে শরীরের অধঃপতন খুশবুর। কোমর আর মাথা ব্যথার পরিমাণ বেড়েছে, সাথে মুখশ্রীর গুমোট ভাবটা, চোখের নিচে খয়লার কালি। প্রতি রাতে এক জাদুমুগ্ধ ঘ্যাম মুখে চেয়ে থাকে। অনুভব করে শ্বাস প্রশ্বাস, তার অব্যক্ত কথাগুলো শুনতে চায়, কান পেতে রয় সেখানে। মনে করে তার প্রশ্নগুলোর জবাব দিচ্ছে। জানেন, আমার ভাইয়ের প্রেমে এক পুচকে মেয়ে পড়েছে আর নালিশ করেছে তার নামে। সে নাকি অভিমান। আমার ভালো লাগছে না কোনো কিছু। নেহাকে ভালো লাগছে না। ভাইয়ের বউ হিসেবে পারফেক্ট কিনা বলেন তো? আফতাবের হাত পায়ের ব্যায়াম করাতে করাতে খুশবু আবার বলল, নিজের ভালোবাসার পূর্ণতা পেলে অন্যেরটাও দেখতে ভালো লাগে। আমি কোমর বেঁধে মিশনে নামবো আপনার সাথে। মিশন ফাহাদ ভাইয়া আর নেহার বিয়ে।
খুশবুর বেশ প্রেম প্রেম পেল আজ। চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকা মানুষটির প্রতি অন্য দিনের চেয়ে বেশি ভালোবাসা আসছে। শ্যাম রং তার, ছোট ছোট চুলগুলো বড় হয়েছে এতদিনে, ক্লিন শেভ করা গালে দাড়ি গোঁফ গজিয়েছে, চোখ আকর্ষণ করার মতন কিছুই নেই, তারপরও টানে খুশবুকে। সুন্দর লাগছে এই পরিবর্তন। কাণ্ড জ্ঞান হারিয়ে ঠোঁটে চুমু বসায় খুশবু, সাথে সাথে নিজেই লজ্জিত অনুভব করলো। অসুস্থ স্বামীর সুযোগ নেওয়া হচ্ছে। খুশবু কানের কাছে গিয়ে বলল, আপনাকে আগের তুলনায় বেশি সুন্দর লাগছে, তাই আর কি একটু অসভ্যের মতো আচরণ করলাম। আমি আপনার স্ত্রী, একটু একটু তো এমন করতেই পারি। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।